প্রিয় দর্শক, টাইমস হেডলাইন্স অনুষ্ঠানে আপনাদের স্বাগত। আপনারা জানেন যে আমরা প্রতিদিন টাইমস অফ বাংলাদেশে প্রকাশিত নানান খবরাখবর নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকি। তবে আজকে আমাদের প্রথম পাতা এবং শেষ পাতা জুড়ে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায় ইরানের যে আধ্যাত্মিক নেতা খোমেনি নিহত হয়েছে এবং আরও প্রায় 201 জন ইরানি নাগরিক এবং সেনাবাহিনীর নানান কর্মকর্তা সহ নিহত হয়েছে এবং প্রায় 200 বেশি আহত হয়েছে। এদিকে ইরানের পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যের নানান দেশের 15 জন, একজন বাংলাদেশি সহ 15 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এইসব নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের কূটনীতিক প্রতিবেদক শাহরিয়ার জামানের সঙ্গে। শেখ শাহরিয়ার জামান, ছোট্ট করে লেটেস্ট অবস্থা কি এটা জানার পরে আমরা বিস্তারিত আলোচনায় যাব। ধন্যবাদ। গতকালকে তো হামলা শুরু হয়েছে, এটা আমরা সবাই জানি যে গতকালকে স্যাটারডে ছিল এবং তারপরের থেকে প্রথম ইউএস ইসরায়েল জয়েন্ট ফোর্স তারা ইরানে হামলা করে এবং ইরান অবশ্যই রিটালিয়েটরি মেজার্স নিয়েছিল। আজকে সারাদিনব্যাপী ইরানের উপরেও যেমন বিভিন্ন জায়গায় হামলা হয়েছে এবং ইরানও তেমনি রিটালিয়েটরি অ্যাকশনের মাধ্যমে বিভিন্ন যে পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে ইনক্লুডিং ইসরায়েল, সেখানেও তাদের যে রকেট, ড্রোন এগুলো দিয়ে হামলা চালিয়েছে। ইসরায়েলে 9 জন মারা গেছে এখন পর্যন্ত, যেটা আমাদের লেটেস্ট ফিগার রয়েছে যে ইরানে 201 জন ইনক্লুডিং অফকোর্স খোমেনি, এবং অন্যান্য জায়গায় যদি ইসরায়েলে দেখি সেখানে 9 জন মারা গেছে। ইউএইতে খুব দুঃখজনকভাবে হলো 3 জন মারা গেছে, এর মধ্যে একজন বাংলাদেশি। অফকোর্স দে আর ক্যাজুয়ালিটি অফ ওয়ার। যেটা হয় যে বিভিন্ন ধরনের যখন যুদ্ধ হয় তখন নিরীহ লোকজন নিহত হয়, তারাই বড় ধরনের ক্যাজুয়ালিটি শিকার হয়। সেই রকমই একটা খুবই দুঃখজনক একটা ঘটনা, একজন বাংলাদেশি মারা গেছে। অবশ্যই প্রত্যেকটা মৃত্যুই দুঃখজনক, তবে যেহেতু আমরা বাংলাদেশির কথাটা তো একটু বলতেই হয়। আর অন্যান্য জায়গায় সে ফর এক্সাম্পল যেমন ইরাকে 2 জন মারা গেছে, কুয়েতে 1 জন মারা গেছে। সো অলটুগেদার প্রায় 15 জনের মতো হিসাব এখন পর্যন্ত আমরা পাচ্ছি যে পার্শ্ববর্তী বিভিন্ন দেশে মারা গেছে। ইরানে খামেনি মারা যাওয়ার পরে জানেন যে উনি ছিলেন সুপ্রিম লিডার অফ ইরান, ফলে উনি মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে একটা ভ্যাকুয়াম তৈরি হয়েছে। তো তাদের কনস্টিটিউশন বা তাদের নিয়ম অনুযায়ী এই ভ্যাকুয়াম পিরিয়ডে ইরানের প্রেসিডেন্ট, প্রধান বিচারপতি এবং গ্র্যান্ড কাউন্সিল যেটাকে বলে, সেই কাউন্সিলের একজন মেম্বার, তারা 3 জন মিলে একটা কমিটি ফর্ম করা হয়েছে, তারা এখন দেশটাকে চালাবে। আর ইন বিটুইন তাদের যে প্রসেসটা রয়েছে, যে নতুন একজন নেতা সুপ্রিম লিডার নির্বাচিত করার যে প্রক্রিয়া, সেটাও তারা এখন করবে। অবশ্যই এখন 40 দিন পর্যন্ত তাদের একটা শোক দিবস তারা ঘোষণা করেছে ইরানে, এবং এর মধ্যে 7 দিন তারা ছুটি এটা ডিক্লেয়ার করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী দেখলাম যে সর্বশেষ একটি খবরে যে 2-1 দিনের মধ্যে নতুন নেতা নির্বাচিত হবে। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। প্রসেসটা হচ্ছে গিয়ে যে গ্র্যান্ড কাউন্সিলের অনুমোদন ক্রমে ওদের একটা কমিটি থাকে, 88 মেম্বার ক্ল্যারিক কমিটি, তারা কিন্তু এই নতুন নেতারা নির্বাচিত করে। ফলে এই 88 জনকে আপনি জড়ো করে একটা জায়গা থেকে তাদের মাধ্যমে আপনি নতুন নেতা কিন্তু নির্বাচিত হবে। এই বিষয়ে একটু পরে আলোচনা করতে চেয়েছিলাম, আপনি আগেই বলে ফেলেছেন। আমি একটু পেছনে যেতে চাই যে আমরা তো দেখছিলাম যে একটা নেগোসিয়েশন হচ্ছিল এবং সাকসেসফুল হবে বলে আমরা ধারণা করেছিলাম, কারো কারো বক্তব্য এটা বেরিয়ে এসেছিল, কিন্তু হঠাৎ করে দেখলাম যে আক্রমণটা শুরু হলো। এক্ষেত্রে তাহলে একটু পিছনে চলে যায় গত বছর জুন মাসে যখন ইসরায়েল এবং প্যালেস্টাইন ওয়েস্ট ব্যাংকে যখন ঝামেলা চলছিল, তখন কিন্তু ইসরায়েল ইরানের উপরে হামলা চালিয়েছিল গত বছর জুন মাসে, এবং সেই যে জুন মাসে 12 দিনের মতো কনফ্লিক্টটা চলেছে, তারপরে তো কনফ্লিক্টটা থেমে যায়। এর পরবর্তীতে সেখানে একটা ম্যাস আপরাইজ হয় এবং সেখানে তখন ইরানের যে অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু একটা বড় ধরনের অ্যারেস্ট করে, বিভিন্ন লোকজনকে অ্যারেস্ট করে। তো তখন যেটা বলা হয়েছিল একটা ম্যাসাকারও হয়েছিল। তো তখন বিভিন্ন দেশ থেকে যখন তাদের উপরে একটা চাপ দেওয়া হয়, তখন তারা তাদেরকে বলে যে এখানে কোনো মৃত্যুদণ্ড দেওয়া হবে না, এবং তারপরে কিন্তু এই নেগোসিয়েশনটা শুরু হয়। এবং এই নেগোসিয়েশনটা শুরু হয় ওমানের মধ্যস্থতায়। ওমান এটা ইনিশিয়েটিভটা নেয় যে ঠিক আছে, বিবদমান পক্ষগুলো যেগুলো রয়েছে সেগুলো। মেইন কন্টেনশিয়াস ইস্যু ছিল যে আমেরিকার ডিমান্ড ছিল যে তারা যাতে নিউক্লিয়ার বোম তৈরি করতে না পারে, ইউরেনিয়াম এনরিচ করতে না পারে, সেটা নিয়ে নেগোসিয়েশন চলছিল জেনেভায়। ইভেন 27 তারিখেও
যেটা টাইম লাইনে দেখলে আপনি 27শে ফেব্রুয়ারি। 27শে ফেব্রুয়ারি, এই যে 2 দিন আগে 27শে ফেব্রুয়ারিও কিন্তু ওমানের মিনিস্টার বলেছে উই আর ক্লোজ টু এ ডিল। আপনি যদি খেয়াল করে দেখেন উই আর ক্লোজ টু এ ডিল, এবং ইরান এগ্রি করেছে যে যতদূর সম্ভব ইউরেনিয়াম এনরিচমেন্টকে তারা নিচে নামিয়ে আনবে, এবং তাদের এই কোনো ধরনের বোম তৈরি করার জন্য যে উপাদানটা লাগে সেখানে তারা যাবেই না। কি কারণে তাহলে বোঝা যাচ্ছে যে আসলে একটা ভালো দিকে কিন্তু যাচ্ছিল, কি কারণে এই কয়েক ঘন্টার ব্যবধানে কি হলো যে 28 তারিখ শুরু বেলা শুরু থেকেই আপনার বম্বিং শুরু করতে হলো? এই কারণটা এখনও আমরা জানি না। হয়তো বা এটা প্রিমেডিটেটেড, হয়তো বা আমেরিকা আগে থেকে ঠিক করে রেখেছিল যে তারা একটা হামলা চালাবে, বা তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিরও প্রেশার থাকতে পারে। আই ডোন্ট নো দ্য রিজন, বাট আমরা যেটা টাইম লাইনে দেখি এবং ওমানের ফরেন মিনিস্টারের যে বক্তব্য দেখি উই আর ক্লোজ টু এ ডিল, তারপরে হঠাৎ করে এই ধরনের হামলাটাকে একটা সন্দেহজনক বলেই ধারণা করা হয় যে আগে থেকে এটা প্রিডিটারমাইন্ড ছিল যে আমরা কি করব। কিন্তু দেখুন যে আমরা কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ দেখছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র তার যুদ্ধ করার যে প্রস্তুতি, সেই প্রস্তুতি হিসাবে নানান এক্স্যাক্টলি, এবং জাহাজগুলো এদিকে নিয়ে আসা, এবং তাদের কাছে যে পরিমাণ ডিপ্লয়মেন্ট হয়েছে গালফ অফ ওমানে, 2টো এয়ারক্রাফট ক্যারিয়ারকে তারা এখানে মোবিলাইজ করেছে, এবং তারা তাদের সৈন্য সামন্ত বাড়িয়েছে। এবং আপনাকে বলে রাখি গোটা মিডল ইস্টের 8টা দেশে 19টা বেজ আছে ইউএসের, এবং অন অ্যান অ্যাভারেজ সেই বেসগুলোতে 40 থেকে 50 হাজার সোলজার কিন্তু সবসময় বিদ্যমান থাকে মিডল ইস্টে। এবং দেশগুলো হচ্ছে গিয়ে জর্ডান, ইউএই, কাতার, বাহরাইন, সৌদি আরব, এই সমস্ত দেশগুলোতে কিন্তু 19টা বেজ আছে এই যুক্তরাষ্ট্রের। সো অল টুগেদার তাদের ওখানকার যে অ্যাক্টিভিটিস সবগুলো দেখে মনে হচ্ছিল যে তাদের একটা প্রস্তুতি রয়েছে কিছু একটা যুদ্ধ করার। এবং আপনি যদি ট্রাম্প সাহেবের স্পিচটাও দেখেন, সেখানে ইউএসের মিলিটারি মাইটের কথা উনি বলেছেন যে পৃথিবীর কোনো শক্তি নাই যে ইউএস মিলিটারি মাইটের সামনে দাঁড়াতে পারে। তো এই ধরনের দম্ভক্তি যখন করা হয় তখন বোঝাই যায় যে তারা একটা পরিকল্পনা করে, একটা পরিকল্পনা করেই অবশ্যই অবশ্যই। আমরা তো জানি যে আসলে এই মানে ধরেন যুদ্ধ শুরু করা বা ইরানের উপর যে আক্রমণ বা খোমেনিকে মেরে ফেলা, এর পেছনে তো একটাই কারণ, সেটা হচ্ছে যে রেজিম চেঞ্জ। মানে আসলে কি রেজিম চেঞ্জ করে আমেরিকা বা ইসরায়েল কি করতে চায়? এইখানে সবাই কিন্তু যেই কথাটা বলছে, সম্ভবত ডোনাল্ড ট্রাম্প তার যে ডিপ্লোম্যাটিক গ্যাম্বল বা জুয়া খেলা যেটাকে বলে, এইটা মনে হয় এইখানে নিয়েছে। ইরান ইজ নট ইরাক, লিবিয়া অর আফগানিস্তান। এটা কিন্তু একটু ভিন্ন দেশ। এটার একটা পুরনো ঐতিহ্য রয়েছে, হাজার হাজার বছরের পুরনো ঐতিহ্য রয়েছে, এদের সভ্যতার একটা আলাদা উৎকর্ষতা রয়েছে সেদিক, এবং দেশটাও কিন্তু অনেক বড়। ইরান দেশটাও কিন্তু অনেক বড়। কিছুক্ষণ আগে একটা আর্টিকেল পড়ছিলাম যে ইরানের যে বড় দেশ এবং তাদের যে অ্যাসেটগুলো রয়েছে, হিউম্যান অ্যাসেট, সে ফর এক্সাম্পল আপনি কতজনকে মারবেন? আপনি আয়াতুল্লাহ খোমেনিকে মেরেছেন, হয়তো বা আরও অনেককেই ওখানে মারা গেছে, এবং হয়তো ভবিষ্যতে আরও কিছু মারা যাবে, কিন্তু কতজনকে মারবেন? এত বড় দেশ আপনি কিভাবে কত জায়গায় অ্যাটাক করে তাদেরকে মারবেন? সেটা মনে হয় প্র্যাকটিক্যালি ইম্পসিবল। তো এই জায়গায় রেজিম চেঞ্জের যে জায়গাটা বলছে, হ্যাঁ কিছু কিছু জায়গায় তো অসন্তোষ থাকতেই পারে, কিন্তু ট্র্যাডিশনালি যেটা দেখা যায় যে ইরানিয়ানদের ভিতরে একটা মাইন্ডসেট কাজ করে, যখন নিজেদের ভিতরে তারা তাদের অন্তর্দ্বন্দ্ব থাকতেই পারে, কিন্তু যখন বহিঃশক্তি তাদেরকে আক্রমণ করে তারা কিন্তু ইউনাইটেড হয়ে যায়। এক্ষেত্রেও সেটা দেখার বিষয় রয়েছে যে ইরানিয়ান সিটিজেনরা বা ইরানিয়ান নাগরিকরা তারা বিষয়টাকে কীভাবে নিচ্ছে, যে আমেরিকা বা ইসরায়েল। এখানে আর একটা জিনিস একটু খেয়াল করলে দেখবেন যে এটা একটা রিলিজিয়াস অ্যাঙ্গেল আছে। ইউএস, বিশেষ করে ইসরায়েল, যে মুসলিমরা তো ইহুদিদেরকে সেভাবে সেই অন্য চোখে দেখে, তো ইসরায়েল যখন অ্যাটাক করে তখন কিন্তু মুসলিমদের ভিতরে কিন্তু একটা আলাদা ধরনের বিতৃষ্ণা থেকে যায়, বিশেষ করে প্যালেস্টাইনের উপরে তারা যেরকমভাবে অত্যাচার চালিয়েছে, ফলে সেই রিলিজিয়াস অ্যাঙ্গেলটাও কিন্তু এখানে উড়িয়ে দেওয়া যায় না। আর অন্য দিক থেকে যদি দেখি আমরা, দেশে দেশে কিন্তু বিক্ষোভ হচ্ছে, এটা কিন্তু অস্বীকার করার উপায় নেই। ধরুন যদি রেজিম চেঞ্জের কথা আমরা বলে থাকি, কিন্তু আমরা এই পর্যন্ত যা দেখেছি তাতে রেজিম চেঞ্জের কিন্তু কোনো লক্ষণ আমরা দেখছি না। যে খোমেনি মারা গেছে, টপ লিডার অনেকে মারা গেছে,
মানে এইরকম কোনো কিছু এইভাবে হুট করে ইরানের মতো একটা দেশে আপনি রেজিম চেঞ্জ করে দেবেন বাইরের থেকে এসে, আমার মনে হয় এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। এগেইন গো ব্যাক, দিস ইজ নট ইরান, ইরান ইজ নট আফগানিস্তান, লিবিয়া অর ইরাক, এটা একটা ডিফারেন্ট দেশ। এইখানকার অ্যাসেসমেন্ট, ইভেন বিভিন্ন দেশে বলছে যে ডোনাল্ড ট্রাম্পকে তার অ্যাসেসমেন্ট ভুল করলো, ইরানকে বুঝতে ভুল করছে। এইভাবে রেজিম চেঞ্জ যেটাকে বলছে, নট ইভেন ক্লোজ, নট ইভেন ক্লোজ। আমরা এই সময় দেখি যে লোকজন রাস্তায় নেমে যায়, রেজিম চেঞ্জের জন্য বিভিন্ন ধরনের আন্দোলন হয়, বিক্ষোভ হয়, সেরকম কোনো তো দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি না। ডোনাল্ড ট্রাম্পের মানে বেশ অনেকগুলো কথা বলেছেন, এর মধ্যে ইরানিয়ান জনগণ তিনি আহ্বান জানিয়েছেন এটাই তোমাদের শেষ সুযোগ হতে পারে, শেষ সুযোগ হতে পারে, তোমরা লেটস সি take over হাউ ইউ করো। রেসপন্ড। এটাও উনি বলেছেন যে তোমরা কিভাবে রেসপন্ড করো এটা আমি দেখতে চাই। কিন্তু আমার তো ব্যক্তিগত এরকম কোনো রেসপন্স কি আপনি এখন পর্যন্ত অ্যাজ অফ নো আর স্পিকিং আমরা এই ধরনের কোনো রেসপন্স বা এই ধরনের কোনো মুভমেন্ট থাকে না যে লোকজন রাস্তায় নেমে যাচ্ছে, যে লোকজন বিভিন্নভাবে সরকারকে উৎখাত করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম চালাচ্ছে, এগুলো কিন্তু আমরা পরিচিত। এরকম কোনো কিছু ইভেন প্রো ওয়েস্টার্ন যে মিডিয়াগুলো রয়েছে তারাও কিন্তু এই ধরনের কোনো সংবাদ দিচ্ছে না। একটা খালি আমি কিছু দেখলাম যে ইরানিয়ানরা উল্লাস প্রকাশ করছে, কিন্তু কোথায় উল্লাস প্রকাশ না, করছে? সেটা অবশ্যই ইরানে না, এটা এটা অন্য সম্ভবত জায়গায়, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোথাও। সেটাই তো সেটা সত্য না মিথ্যা সেটা নিয়েও কথা হচ্ছে। আমি সেই জন্যই বললাম যে এরকম যে প্রো ওয়েস্টার্ন মিডিয়াগুলো কিন্তু সে ধরনের কোনো নিউজ আমরা দেখছি না যে ওইখানে আমার রেজাইম চেঞ্জের জন্য লোকজন রাস্তায় নেমে গেছে। নো, এখন আমরা পর্যন্ত একটু বাংলাদেশে ফেরত আসি, যে আমরা জানি যে এরকম ঘটনায় নানান দেশ নানান ধরনের বিবৃতি দিয়ে থাকে, প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকে। আমরা এইরকম অবস্থান আমরা কখনো দেখিনি। আমি প্রথমে একটা এক্সাম্পল দিয়ে তারপরে আমি বাংলাদেশে পড়ে আসছি। ইউএসের একজন অত্যন্ত ঘনিষ্ঠ পার্টনার যদি আমরা বলে থাকি, পাকিস্তান তাদের একজন, এটার ইয়াতে আমরা সবসময় দেখেছি। ইভেন এই যে আফগানিস্তান পাকিস্তান যে যুদ্ধ হচ্ছে এখন, এই যে থার্ড ডে আজকে, সেখানেও কিন্তু ইউএস মানে প্রকাশ্যেই পাকিস্তানকে সমর্থন দিয়েছে। তার প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আয়াতুল্লাহ খোমেনির এই মারা যাওয়ার পরে সে একটা টুইট এক্স বার্তায় বলেছে, দ্য পিপল অফ পাকিস্তান জয়েন দ্য পিপল অফ ইরান ইন দেয়ার আওয়ার অফ গ্রিফ অ্যান্ড সরো অ্যান্ড এক্সটেন্ড দ্য মোস্ট সিনসিয়ার কন্ডোলেন্স অন দ্য মার্টিরডম অফ খোমেনি। সো ইউ ক্যান ইমাজিন, তাকে শহীদ হিসাবে তারা বলেছেন। এবং অ্যাট দ্য সেম টাইম উনি আরেকটা জিনিস বলেছেন, ইট ইজ এ ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল। ইউ ক্যান ইমাজিন দ্য এক্সটেন্ট। ইসরায়েল ইউএস জয়েন্ট ফোর্স খামেনিকে হত্যা করেছে এবং সেটাকে কন্ডেম জানিয়ে উনি বলছেন ভায়োলেশন অফ ইন্টারন্যাশনাল ল, এবং ওনাকে শহীদ হিসেবে ডিক্লেয়ার করে পাকিস্তানের জনগণ ইরানের জনগণের সঙ্গে আছে সেটা বলছেন। ওয়ারাজ আপনি যদি বাংলাদেশের দিকে আসেন, বাংলাদেশ দুটো স্টেটমেন্ট ইস্যু করেছে। একটা ইস্যু করেছে গতকালকে রাত 11:30টার দিকে, আর আরেকটা আজকে দুপুরবেলা। দুটো স্টেটমেন্ট যদি আমরা একটু কেয়ারফুলি দেখি, দুটো স্টেটমেন্টে ডিপলি কনসার্ন এক্সপ্রেস করা হয়েছে। প্রথম প্রেস রিলিজটার কথা বলছি, ডিপলি কনসার্ন ইনক্লুডিং যে সিটিজেন যারা রয়েছে ওই রিজিয়নে, ইনক্লুডিং ইরান, এটা ঠিক আছে, এটা কনসার্ন এক্সপ্রেস করা হলো। এরপরে যদি আমি ধারাবাহিকভাবে নিচের প্যারাগুলো দেখি, কোথাও কন্ডেমনেশন বা এই ধরনের যে অ্যাটাক হয়েছে তার জন্য কনসার্ন এক্সপ্রেস করা, সেই ধরনের কোনো কিছু বক্তব্য নেই। যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের কোনো নামও মেনশন নাই, কোনো নামও মেনশন নাই। ইরানের কথা দুই জায়গায় বলা রয়েছে, যে ইরানের কথা দুই জায়গায় বলা রয়েছে, একটা সিটিজেন অফ ইরান, আর ইরানের কথা আর এক জায়গায় মেনশন আছে, সেখানে আমাদের ডিপ্লোম্যাটিক যে মিশনটা রয়েছে এবং তার যে কর্মকর্তা বা কর্মচারী রয়েছে তাদের নিরাপত্তার জন্য আমরা তাদেরকে বলেছি, সেই কথাটা বলা আছে। আজকেরটা যদি আপনি দেখেন, আজকেরটা বেশ ইন্টারেস্টিং। এইখানটায় খুব এরা বলছে যে আমরা কন্ডেম করেছে কোনটা, ওই রিজিয়নে যে অন্য দেশগুলোর সভরেন্টি ভায়োলেশন হচ্ছে সেটাকে কন্ডেম করেছে। এবং সেই দেশগুলো কি, জর্ডান, ইউএই, সৌদি আরব, এই বাহরাইন, কাতার, এই দেশগুলো কিন্তু ইরান বিভিন্ন ধরনের রকেট হামলা চালিয়েছে, যেটা আমরা সারাদিন গতদিনে দেখেছি, আজকে সেইটাকে কন্ডেম করেছে। তো আপনি যদি একটু, আমেরিকা এবং ইসরায়েল যে ইরাকে কোনো ধরনের কোনো কন্ডেম নাই, সেটা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এখানে কিন্তু নিন্দা, এই কন্ডেম শব্দটা কিন্তু ডিপ্লোম্যাটিক্যালি খুবই স্ট্রং। তো মোটা দাগে যদি আপনি দুটো প্রেস রিলিজকে আপনি একটুখানি পর্যালোচনা করেন,
তাহলে দেখা যাবে কি যে এটা কিছুটা হলেও আমেরিকাকে কিছুটা হলেও খুশি করা বা তুষ্ট করা বা ওই পক্ষকে সাইড নেওয়ার একটা কিন্তু প্রয়াস দেখা যায়। ইন ডিপ্লোমেসি এই ল্যাঙ্গুয়েজগুলো কিন্তু খুব জরুরি। সাধারণত যেটা হয় যে আমরা তো ভ্যালু বেসড ফরেন পলিসিতে বিশ্বাস করি, আমরা সব সময় চাই যে রুল অফ ল, ইউএন চার্টারকে আমরা ফলো করি। এই ধরনের কনফ্লিক্টে আমরা সবসময় সভরেন্টি ইস্যুতে সবার সভরেন্টি নিয়ে আমরা কথাবার্তা বলবো। এখন অন্যান্য দেশগুলোর সভরেন্টি ভায়োলেট হচ্ছে বলে আপনি কন্ডেম করলেন, আর ইরানের সভরেন্টি ভায়োলেট করা হলো, সেখানে আপনি বাংলাদেশের যে দুটো স্টেটমেন্টের কথা আপনি বললেন, সেখানে ল্যাঙ্গুয়েজ বা ওয়ার্ডিং দেখে কি আপনার মনে হয় না যে বাংলাদেশ আমেরিকান একটা অ্যালাই হিসাবে স্টেটমেন্ট মানে এখানে আপনি যদি বক্তব্য দেন আমি এটাকে ডিনাই করতে পারবো না, কারণ সেই সুযোগটা আমার কাছে নাই। কারণ আমি যেটা বুঝতেছি যে সাধারণত আমেরিকান মিত্ররাই এই ধরনের স্টেটমেন্ট দেয়। আপনি কেন বলবেন যে আপনি যখনই আপনার তো ইউনিফর্মিটি থাকতে হবে, আপনি এক জায়গায় কনসার্ন বলছেন, এক জায়গায় কন্ডেম কেন বলছেন? আপনার ল্যাঙ্গুয়েজগত পার্থক্য দেখলে, এবং কন্ডেম শব্দটা ইন এনি কেস ইন ডিপ্লোমেসি কন্ডেম শব্দটা খুবই স্ট্রং ওয়ার্ড। আমি নিন্দা জানাচ্ছি আর আমি উদ্বেগ প্রকাশ করছি, এই দুটোর ভিতরে কিন্তু তাৎপর্যগতভাবে কিছুটা পার্থক্য আছে। তো আপনি ওইখানে ইরানের জন্য কনসার্ন এক্সপ্রেস করছেন তাদের সিটিজেনের জন্য, আর এইখানে ইরান যখন হামলা করছে, রকেট হামলা করছে, পাল্টা হামলা করছে, ইউএইতে বলেন বাহরাইনে বলেন, সেখানে আপনি কন্ডেম করছেন। আমার মনে হয় যে এইটা কিছুটা হলেও ইউএস অ্যাপিজমেন্ট যে একটা অবস্থান, সেই জায়গাটাতে আমরা মনে হয় কিছুটা হলেও সেটাই দেখতে পাচ্ছি এইখানে। আমরা একটু আবার বাংলাদেশ নিয়ে, যে বাংলাদেশের উপর ধরেন এই যে যুদ্ধটা, এই যুদ্ধটা সারা বিশ্বের আসলে প্রত্যেকটা দেশ, এমনকি প্রতিটা মানুষকেও আসলে টাচ করতে পারে। কারণ ধরেন তেলের দাম যদি বৃদ্ধি পায়, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে, এবং আমরাও আশঙ্কা করছি যে তেলের দাম বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশে এমনিই তো জানেন যে অবস্থা, আমাদের অর্থনীতির যে অবস্থা, আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি, নতুন একটা সরকার এসেছে। তো এই যুদ্ধটা ধরেন যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ চলে, তাহলে আমাদের দেশে তার ইম্প্যাক্টটা, সিভিয়ারিটিটা কেমন হবে? আচ্ছা, আপনি ইম্প্যাক্টের কথা বলছেন, ব্রডলি 3টা বড় ইম্প্যাক্টের কথা বলা যায়। একটা হচ্ছে গিয়ে আপনি অর্থনীতির কথা যে বললেন, 2 নম্বর হচ্ছে গিয়ে আর একটা খুব ইম্পর্টেন্ট জায়গা, মিডল ইস্টে কিন্তু আমাদের প্রচুর বাংলাদেশি ভাইয়েরা থাকেন, ভাই বোনেরা থাকেন, মাইগ্রেশন ইস্যু। 1 নম্বর অর্থনীতি, যেটা আপনি তেলের কথা বললেন, 2 নম্বর মাইগ্রেশন, আর 3 নম্বর যেটা হচ্ছে কি পলিটিক্যাল কস্ট। আমি অর্থনীতি দিয়ে আসছি। অর্থনীতিতে আপনি যদি হরমুজ স্ট্রেইট যেটাকে বলা হয়, হরমুজ স্ট্রেইট দিয়ে কিন্তু মিডল ইস্ট থেকে যে তেলগুলো যায় সেগুলো যাওয়ার রাস্তা কিন্তু হরমুজ স্ট্রেইট, ওটা কিন্তু বন্ধ। তো এইটা আমি আজকেই দেখছিলাম, মার্কস পৃথিবীর সবচেয়ে বড় কন্টেইনার শিপিং লাইন, তারা কিন্তু ওটা সাসপেন্ড করে দিয়েছে, ওখান থেকে তারা কোনো জাহাজ পাঠাচ্ছে না। সো অফকোর্স অন্যান্য শিপিং লাইনগুলো ওই একই ধরনের ব্যবস্থা নেবে বলেই ধারণা করা হচ্ছে, বা অলরেডি নিয়েও ফেলেছে। যদি আপনি মার্কেটের দিকে তাকান, মার্কেটে কালকে সকালবেলায় কিন্তু মার্কেট খুলবে, সোমবার প্রথম ওয়ার্কিং ডে, আজকে তো ক্লোজ। তারপরেও যদি প্রথম ওয়ার্কিং ডেতেই আজকে আপনি যদি ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচকটা দেখেন, প্রথমে কিন্তু প্রায় 200-র মতো পতন হয়, তারপরে একটা জায়গায় গিয়ে স্টেবিলিটি হয়েছে। আমরা কিন্তু স্পট মার্কেট থেকে আমাদের যে জ্বালানি তেলগুলো বা এলএনজিগুলো, এগুলো কিন্তু আমরা স্পট মার্কেট থেকে কিনে থাকি। ধারণা করা হচ্ছে যে $100 থেকে $120 দিয়ে হয়তো বা কালকে শুরু হতে পারে, এটা ধারণা করা হচ্ছে। এনি কনসিডারেশন, এই যে জ্বালানি তেলের মূল্য, আমি শুধু তেলের কথা বলছি, আমি এলএনজিটা বাদ দিলাম, এনি ইম্প্যাক্ট অন এনার্জি প্রাইস, আপনি যখন তেলের কথা বলি এবং সমভাবে একটা তো আরেকটাকে ইম্প্যাক্ট করে, তেলের দাম যখন বাড়ে এলএনজির দামও বাড়বে, কারণ এটা তো একে অপরের সাথে সম্পূরক পণ্য। তো ফলে দেখা যাবে কি যে জ্বালানি তেল হচ্ছে একদম বেসিক প্রোডাক্ট, এই জিনিসটার দাম বাড়লে অ্যাক্রস দ্য বোর্ড সব জিনিসেরই দাম বাড়ে, কারণ এটার সাথে পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে এই বিদ্যুৎ থেকে শুরু করে, আপনি যদি এগ্রিকালচার সেক্টরেও যে জ্বালানি তেলের যে ব্যবহার, সব জায়গায় কিন্তু জ্বালানির একটা ব্যবহার থেকে যায়। তো ওই জায়গাটাতে যখন এই জ্বালানি তেলের দাম বাড়ে, আপনার অ্যাক্রস দ্য বোর্ড সব জিনিসেরই কিন্তু দাম বাড়বে। মানে আমরা অনেক সময় ফান করে বলে থাকি যে তেলের দাম যদি গ্লোবাল মার্কেটে বাড়ে, আমাদের দেশে এই কারণ বাজারের
ধনেপাতার দামও বেড়ে যায়। অফকোর্স এইটার কারণ হচ্ছে কি যে ধনে পাতাটা যে হয় এটার যে আপনি সেচ ব্যবস্থা দেন সেটাও কিন্তু ওই জ্বালানি এবং তেলেরই ক্যারি করে আনতে যে ক্যারি করে খরচটা। আনতেও লজিস্টিক সাপোর্ট, এবং যেই দোকানে এটা বিক্রি হয় সেই দোকানের উপরে যে লাইটটা জ্বলে সেটাও কিন্তু জ্বালানি তেলেরই ফসল। তো আপনি যদি সামগ্রিকভাবে বিচার করেন, মানে আপনি বলছিলেন যে মিডল ইস্টে আমাদের প্রায় 40 লাখের মতো বা না তারও না, বেশি। আরো বেশি, প্রায় 1 কোটির মতো। কারণ শুধু সৌদি আরবে যদি আপনি চিন্তা করেন তাও তো প্রায় 30 লাখের মতো কাছাকাছি আমরা বলি, ইউএইতে 10 লাখ, এইভাবে যদি গোটা মিডল ইস্টে 50 লাখের মতো অল টুগেদার আমরা প্রায় 1 কোটির মতো কথা বলে থাকি। কিন্তু ওই যে এগেইন গো ব্যাক, যখন এই ধরনের একটা ক্রাইসিস হয় তখন তো সব দেশই বিপদে পড়ে। ফলে লোক কখন এমপ্লয়েড হয়? যখন অর্থনৈতিক অবস্থা ভালো থাকে। এখন কোনো একটা দেশের অর্থনৈতিক অবস্থা যদি খারাপ থাকে তাহলে প্রথম কথা সে লোক নেবে না, আর দ্বিতীয় কথা তার দেশে যদি বিদেশি কোনো লোক থাকে তাহলে সে তাকে ফেরত পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে, কারণ ওই জায়গায় সে তার নিজের দেশের লোককে এমপ্লয়েড করার চেষ্টা করবে। সো এটা আমাদের যে সামগ্রিক যে প্রবাসী যে শ্রমবাজারটা রয়েছে সেখানেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়বে। আর স্বাভাবিকভাবে এটা ক্রাইসিসটা মিডল ইস্টে যেখানে আমাদের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন। তো ওই জায়গাটাতে সে ফর এক্সাম্পল সৌদি আরবে আমাদের সবচেয়ে বড় লোকজন, সবচেয়ে বড় বাজার, শ্রমবাজার যেটাকে আমরা বলি। এরপর ইউএই আছে, কাতার আছে, বাহরাইন আছে। এই সমস্ত জায়গায় কিন্তু এটার ধাক্কাটা পড়ছে। ইরান যে হামলাটা করছে এই প্রত্যেকটা দেশে, আশেপাশের 8টা দেশের কথা বলা হচ্ছে, এই 8টা দেশেই কিন্তু আমাদের লোকজন থাকে। সো ফলে শ্রমবাজারের উপরে একটা নেতিবাচক প্রভাব পড়ার সমূহ আশঙ্কা রয়েছে। আর থার্ড যেটা রয়েছে যে পলিটিক্যাল কস্ট। পলিটিক্যাল কস্ট আমি যেইভাবে ব্যাখ্যা করছি যে যখন কোনো একটা যুদ্ধ হয় তখন তো দুই পক্ষের ভিতরে যুদ্ধ হয়। দুই পক্ষের যুদ্ধ হলে এক পক্ষ কিন্তু বলে যে তুমি আমাকে সমর্থন করো, আর এক পক্ষ বলে তুমি আমাকে সমর্থন করো। এটার কিন্তু একটা রাজনৈতিক বিবেচনা আছে যে আমি কি করব। এখানে যদি আপনি দেখেন যে ভ্যালু বেস যদি আপনি ফরেন পলিসি পারসিউ করেন, আপনি কোনোভাবেই ইসরায়েল ইউএসের যে জয়েন্ট অ্যাটাক সেটাকে আপনি জাস্টিফাই করতে পারবেন না, কারণ এটা তো 27 তারিখে এক ধরনের কথা, 28 তারিখ সকালবেলায় যুদ্ধ। কিন্তু সেখান থেকেও আপনি যদি আপনার ন্যাশনাল ইন্টারেস্ট বিবেচনা করে আপনি যদি কোনো পক্ষ নিতে চান, তার মানে সেক্ষেত্রে কিন্তু আপনার কিছু রাজনৈতিক যে ক্ষতি সেটারও কিন্তু আশঙ্কা রয়েছে। কারণ মুসলিম ওয়ার্ল্ডের একটা ফিলিংস রয়েছে, ইরানের একটা ফিলিংস রয়েছে, এবং ইরান তো বন্ধুহীন না। আপনি যদি আরেকটার দিকে তাকাই, হয়তো ইরান রাশিয়া এই মুহূর্তে তেমন কোনো কিছু করছে না, কিন্তু তারাও তো ইরানের দুজনই ইরানের কিছুটা হলেও অ্যালাই, কারণ তাদের সাথে তাদের লং টার্ম স্ট্র্যাটেজিক রিলেশনশিপ রয়েছে। তো আমি মোটা দাগে বলতে চাই যে 3টা বড় ধরনের ঝুঁকির আশঙ্কা, আমি ঝুঁকি বলবো বা চ্যালেঞ্জ। যে 1 নম্বর হচ্ছে কি যে অর্থনৈতিক, যেটা আপনি প্রথমে বললেন। 2 নম্বর মাইগ্রেশন, যেটা একটা বড় ধরনের বাজারে একটা হুমকি আশঙ্কা হতে পারে। আর 3 নম্বর পলিটিক্যাল কস্ট। এইগুলোকে আমাদের মনে হয় একটু বিবেচনায় নিতে হবে। দেখা যাক কি হয়। আমরা তো আসলে কেউই যুদ্ধ চাই না, এবং অবশ্যই। যুদ্ধের কারণে শুধু ক্ষতিই হয়। তো আমরা চাই যে একটা দ্রুতই একটা সিজ ফায়ার হোক এবং যুদ্ধ থেমে যাক, মানুষের প্রাণহানি বন্ধ হোক। ধন্যবাদ আপনাকে।